Hello student, this is Subhendu Sinha. Today I am going to discuss about the MQP3, that means Bali Bhanga Sisu Balika Vidyalaya class 8. We start from the physical science part. Okay. Now, প্রথম কোশ্চেন নিম্নলিখিত প্রশ্নটি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বল প্রয়োগ করে টানা সত্ত্বেও কোনো বস্তু কোনো তলের উপর স্থির থাকে, তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আমরা কি বলবো? তখন বলবো স্থির অবস্থার ঘর্ষণ বল। কি বলবো? স্থির অবস্থার ঘর্ষণ বল। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি সৎবিম্ব না অসৎবিম্ব? অবভিয়াসলি অসৎবিম্ব। উত্তর হবে অসৎবিম্ব। উষ্ণতা বাড়লে পদার্থের অণুর গতিশক্তি কী পরিবর্তিত হয়? যখন তুমি পদার্থের উষ্ণতা বাড়াচ্ছ, পদার্থের অণুর গতিশক্তি কী যাচ্ছে বলো? বেড়ে যাচ্ছে। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, পারক্স বন্ধন দেখা যায় এমন একটি যৌগের নাম লেখো। হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড। ওকে। কার্বনে কোন রূপভেদটি অধিশোষণ ধর্ম দেখায়? চারকোল। উত্তর হবে চারকোল। শূন্যস্থান পূরণ করো। ননস্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমার ব্যবহৃত হয় তা হলো টেফলন। তা হলো টেফলন। সূর্যের আলোয় উপস্থিত ড্যাশ রশ্মি প্রধান তাপের অনুভূতি সৃষ্টি করে, সেটা হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড। ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্সাইড দ্রবণে অক্সিজেন গ্যাস শোষণ করে ড্যাশ বর্ণ ধারণ করে? বাদামি বর্ণ ধারণ করে। কী বর্ণ ধারণ করে? বাদামি বর্ণ ধারণ করে। মিথেন যৌগের কেন্দ্রীয় পরমাণুটি হলো কি? সি। মিথেন যৌগের কেন্দ্রীয় পরমাণুটি হলো সি। মানে মিথেনকে যদি আমরা, মিথেনের সংকেত কি? CH4। অ্যাকচুয়ালি তার স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে মিথেনের কেন্দ্রীয় পরমাণুটি কে যাচ্ছে? সি। আভ্যন্তরীণ ঘূর্ণিবর্তনের প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। সেটা হচ্ছে মরুভূমির মরীচিকা। মরুভূমির মরীচিকা। একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ড্যাশ বলা হয়? ঘনত্ব বলা হয়। ডেনসিটি। ইংলিশে ডেনসিটি বলে, ঘনত্ব। কোনো তরলের ভেতরে কোনো স্থানে তরলের চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? তাহলে এটা আমরা জানি, এটা অলরেডি আমরা MQP2তেও ডিসকাস করেছি। কোনো তরলের ভেতরে কোনো স্থানে তরলের চাপ, এক হচ্ছে নাম্বার 1 অপসারিত তরলের আয়তন, নাম্বার 2 তরলটির ডেনসিটি বা ঘনত্ব, এবং নাম্বার 3 অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল পুল ওপর নির্ভর করে। প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার দুটি মূল কারণ কি কি? প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার দুটি মূল কারণ হলো, একটা হচ্ছে প্রতিফলন, একটা হচ্ছে প্রতিসরণ। 1-2 করে লিখবে। 1 নম্বর প্রতিফলন, 2 নম্বর হচ্ছে প্রতিসরণ। ডাল্টনের পরমাণুবাদের দুটি স্বীকার্য উল্লেখ করো। না ডাল্টন, তাহলে প্রথম পয়েন্ট আমি কি লিখবো? মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু, যা সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। তো ডাল্টন প্রথমে বলেছিলেন যে, বলেছিলেন যে পরমাণুকে, তাহলে আমি আগে আনসারটা বলে দিচ্ছি। তাহলে প্রথম পয়েন্ট হবে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু, যা সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। কিন্তু এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি। ডাল্টন বলেছিলেন অ্যাটমকে বা পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু পরে পরমাণুকে বা অ্যাটমকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তৈরি হয়েছে। ঠিক আছে। নাম্বার 2 ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ভর ও ধর্ম আলাদা। ভিন্ন মৌল, তার পরমাণুর ভরও ভিন্ন হবে এবং তার ধর্ম আলাদা হবে। এই দুটো পয়েন্ট তোমরা লিখে দেবে। কার্বোজেন কি? এর একটি ব্যবহার লেখো। তাহলে কার্বোজেন হচ্ছে 5% কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত অক্সিজেনকে বলা হয় কার্বোজেন। এর ব্যবহারটা কি লিখবো? এটি সাধারণত নিউমোনিয়া আক্রান্ত রোগী, মরণাপন্ন রোগীর কৃত্রিম শ্বাসকার্য চালানোর কাজে ব্যবহার করা হয়। দুটি ধাতুর নাম করে যারা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় উভধর্মী অক্সাইড গঠন করে। অবভিয়াসলি দুটো ধাতু হলো, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং দস্তা। অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড, আর জিঙ্ক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড গঠন করে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3, আর জিঙ্ক অক্সাইডের সংকেত হচ্ছে J10O। নেক্সট কোশ্চেন, ম্যাগনেসিয়াম ঘটিত আগুন কার্বন ডাইঅক্সাইড দ্বারা নেভানো যায় না কেন? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। না, ম্যাগনেসিয়াম ঘটিত আগুন যে উষ্ণতা সৃষ্টি হয় তাতে কার্বন ডাইঅক্সাইড বিয়োজিত হয়ে কার্বন এবং অক্সিজেন উৎপন্ন করে। আর আমরা তো সবাই জানি, এই অবধি লেখো তারপর বলছি। আর আমরা ভালো করে জানি অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে।
আচ্ছা, এরপরে আমি তাহলে কী লিখব? উৎপন্ন করে, উৎপন্ন অক্সিজেন ম্যাগনেসিয়াম ধাতু দহনে সাহায্য করে এবং আগুন না নিভিয়ে আরও তীব্রভাবে জ্বালাতে সাহায্য করে। এই তাপে ম্যাগনেসিয়াম আরও উজ্জ্বলভাবে জ্বলতে থাকে। একটি সহজ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো কোনো বিন্দুতে তরলের চাপ তরলের উপরিতল থেকে ওই বিন্দুর উপর নির্ভরশীল। তাহলে দেখো, আমরা এর আগে আমি একটা ছোট্ট করে পয়েন্ট ডিসকাস করে দিচ্ছি, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা বোতল, এটা তোমরা পাঠ্যপুস্তক থেকেও মানে টেক্সট বুকে 10 নম্বর পেজে দেখতে পারো। এখানে একটা হোল করলাম, এখানে একটা হোল করলাম, এখানে একটা হোল করলাম বা গর্ত করলাম, জলের তল এখানে। জল দেখবে যত উচ্চতা বাড়ে, আমি একটা নর্মাল আগে বলছি, দেখবে এখান থেকে যখন জলটা বেরোবে জলটা ঠিক এইভাবে পড়বে, এখান থেকে গেলে এইভাবে পড়বে, আর এখান থেকে ফিনকি দিয়ে দূরে গিয়ে পড়বে। কারণ এর উচ্চতা, যত জলের উচ্চতা বাড়বে, যত উচ্চতা বাড়বে তত জলের প্রেশার বা চাপ বাড়বে। ওই জন্য দেখবে জলের ট্যাঙ্কি একতলার উপর রাখলে যা প্রেশার থাকে 2-3 তলার উপর রাখলে জলের প্রেশার অনেক বেড়ে যায়। ঠিক আছে, একই রকমভাবে কোনো একটা যদি বড় আয়তন গামলা থাকে, এখানে আমি একটা হোল করলাম, তাহলে এই কী হয় বলো? এর ক্ষেত্রফল বেশি কিন্তু উচ্চতা কম, যেন জলটা খুব কাছাকাছি পড়বে। তাহলে উচ্চতা কীভাবে লিখব? একটি বড় ছড়ানো গামলা একটি লম্বা জলের বোতল না আছে, গামলাটি বোতলের প্রায় 5 বোতল জল ধরে। এবার গামলা বোতল দুটিতে জল ভরে টেবিলের ধারের দিকে বসানো হলো। গামলা এবং বোতল গায়ের নিচেই দেখবে তলদেশে খুব একটি করে ফুটো করে দেওয়া হলো। এটা হচ্ছে পাঠ্য বইয়ের 10 নম্বর পেজ, টেক্সট বুকের 10 নম্বর পেজে তোমরা গিয়ে দেখতে পাবে। আমি তাও বলে দিচ্ছি একবার। লক্ষ্য করলে দেখা যাবে যে বোতলে ফুটো দিয়ে জল যত বেগে বেরিয়ে আসছে ও তত দূরেও যাচ্ছে, গামলা দিয়ে জল তত বেগে বেরোচ্ছে না বা তত দূরে যাচ্ছে না। অথচ গামলার জলকে পৃথিবীর যে পরিমাণ বল নিচের দিকে টানে, বোতলের জলকে তার চাইতে অনেক কম বল টানছে। কারণ দেখো, গামলা এতটা বল ধরে নিচের দিকে টানছে, আর বোতলের ক্ষেত্রে এইটুকুনি বল, মানে এইটুকুনির মধ্যে টানছে। কারণ বোতল যদি 1 কেজি জল, তাহলে গামলায় কিন্তু প্রায় ধরো সমসাময়িক 5টা বোতল জলের সমান। তাহলে 5টা বোতলের জলের প্রেশার রয়েছে এখানে। তাহলে প্রশ্ন, বোতল দুটি দিয়ে জল বেশি জোরে বেরোচ্ছে। লক্ষ্য করে কি দেখবো? বোতলের জলের উচ্চতা গামলার উচ্চতার থেকে অনেক বেশি। এর উচ্চতা অনেক বেশি হওয়ার জন্য এর উচ্চতা হচ্ছে এইটুকুনি। তার জন্য কী চাই? হাইট কম হওয়ার জন্য জলের প্রেশারটা কী হয়ে গেছে বলো? কমে গেছে। হাইট বেশি হওয়ার জন্য জলের প্রেশারটা বেড়ে গেছে। ক্লিয়ার? নেক্সট, আর তোমরা বইতে 10 নম্বর টেক্সট বুকে চলে যাবে, ওখানে আরও লেখা আছে, পেয়ে যাবে ওখানে। এক আলোক রশ্মির গতিপথ চিহ্নিত চিত্র সহ অঙ্কন করেছে। যখন কোনো আলো ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে তখন কি ঘটনা ঘটে? তাহলে আমার 3টে কোশ্চেন নাম্বার এর অ্যান্সার। ওকে, তাহলে ধরলাম এটা যদি ঘন হয়, এটা যদি লঘু হয়, তাহলে কোনো আলো রশ্মি যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে তখন সে অবিলম্ব থেকে দূরে সরে যায়। কোথা থেকে চলে যাচ্ছে? দূরে সরে যায়। এটা হচ্ছে 1 নম্বর চিত্রটা হয়ে গেল। ঠিক আছে, 2 নম্বর চিত্র দিয়েছে ঘনতর মাধ্যমে আপতন কোণের মান সংকট কোণের মানে সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো, আলোক রশ্মি যখন এইভাবে আসবে তখন সে এই অক্ষ বরাবর বেরিয়ে যাবে। ঠিক আছে, বি সি দিয়েছে কি? আলোক রশ্মি আপতন কোণের মান মাধ্যম দুটি সংকট কোণের থেকে বড় হবে। তার মানে কি হয়ে গেল ঘটনাটা? সি, অর্থাৎ ঘন মাধ্যম থেকে মানে একটা অ্যাঙ্গেলে আসবে, পড়বে, আবার সেই ঘন মাধ্যমেই ফিরে যাবে। এই 3টে হচ্ছে তোমার ছবি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার আপতন কোণ, ক্লিয়ার? এই পার্টটা আপতন কোণ। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে তোমার এটা হচ্ছে আমার ঘন মাধ্যম, এটা হচ্ছে আমার লঘু মাধ্যম। তাহলে 3টে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে তখন কী হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে।
এটা সংকট কোণে কি চালক রশ্মি যখন আসছে সংকট কোণে সমান হয়ে বেরিয়ে যাচ্ছে, তারপর যখন তার থেকে বেশি হচ্ছে অ্যাঙ্গেলটা, তখন কী হচ্ছে আবার সেই ঘন মাধ্যমে এসে ঘন মাধ্যমেই ফিরে চলে যাচ্ছে। তাহলে এ বি সি, ঠিক আছে। এখানে তুমি একটু লিখে দেবে, একটু জাস্ট মেনশান করে দেবে এটা লঘু মাধ্যম, আমি লিখে দিয়েছি দুটোতে, এটা ঘন, এটা হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে। আর আপাতন কোণ হয়ে গেছে, আর এটা হচ্ছে ঘনতর মাধ্যম সংকট কোণ। এই পার্টটা কী হয়েছে বলো, সংকট কোণ তৈরি হয়েছে, সংকট কোণ। ক্লিয়ার? নেক্সট, চিহ্নিত চিত্রের সাথে দেখা কীভাবে দুটি হাইড্রোজেন পরমাণু জুড়ে একটি হাইড্রোজেন অণু তৈরি হয়। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু জুড়ে মানে ডট স্ট্রাকচার তোমাকে আঁকতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে কী হচ্ছে বলো, একটা হাইড্রোজেন অণু তৈরি করছে। ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার করব। তাহলে দেখো হাইড্রোজেনের আমরা কী জানি, হাইড্রোজেনে 1 নম্বর, অর্থাৎ বাইরের সেলে একটা ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেন প্রথম বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে হাইড্রোজেনে, এটা পজিটিভ, একটা প্রোটন একটা ইলেকট্রন। আর একটা হাইড্রোজেনে বাইরের কক্ষে কী রয়েছে বলে, আর একটা ইলেকট্রন রয়েছে, এটা পজিটিভ এটা নেগেটিভ। এটা হচ্ছে দুটো হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। পরক্ষণে কী ঘটনা ঘটলো, এই জিনিসটা তৈরি হলো। এবার কি হলো, ক্লিয়ার? তাহলে হাইড্রোজেনে কী হলে, এটা ছিল পরমাণু, এটা তৈরি হলো অণু। এরপরে কি ঘটনা ঘটবে, এরপরে দুটো হাইড্রোজেন কী করছে বলো, নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করছে। তারপরে কী হচ্ছে বলো, এইচ এইচ বন্ড তৈরি করছে। এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল স্ট্রাকচার। ক্লিয়ার? এটা কিন্তু সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হচ্ছে। কী বন্ধন? সমযোজী বন্ধন। ক্লিয়ার? এই ছবিটা এঁকে দিলেই হয়ে যাবে। এবার বলেছে দেখো, নিচে বিক্রিয়াগুলিকে পূরণ করো। এখানে বলছে সোডিয়াম জলের সাথে বিক্রিয়া, ঠান্ডা জলের সাথে। সোডিয়াম কিন্তু আমি এর আগের দিনও বলেছিলাম, সোডিয়ামকে তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয়, কারণ সোডিয়াম নর্মাল কন্ডিশনে জলের সাথে রিয়াকশান করে দেয়, মানে ঠান্ডা জলের সাথে প্রচণ্ডভাবে রিয়াকশান করে, প্রচণ্ড হিট ইভলভ করে, মানে এই জন্য একে বলা হয় এক্সোথার্মিক ইন নেচার, মানে কি প্রচণ্ড পরিমাণে হিট তৈরি করে। তার মানে এখানে যে দিয়েছে ব্যালেন্স করার জন্য, এখানে দিয়েছে Na+H2O, এইটাকে বলেছে ঠান্ডা। তাহলে এখানে কি বলেছে, বিক্রিয়াটি পূরণ করতে বলেছে। কি হবে তাহলে, সোডিয়াম যখন জলের সাথে বিক্রিয়া করে তাহলে কি করছে বলো, প্রথমত সোডিয়াম হাইড্রক্সাইড NaOH প্লাস হাইড্রোজেন, আর একটু তোমরা পারলে এখানে একটা ডেল্টা সাইন দিয়ে দেবে। ডেল্টা মানে প্রচুর হিট তৈরি করছে, ডেল্টা মানে হচ্ছে হিট। তাহলে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, লিখে দেবে সোডিয়াম হাইড্রক্সাইড, বা ইংলিশে লিখে দিতে পারো সোডিয়াম হাইড্রক্সাইড। ক্লিয়ার? আর এটা কী তৈরি করছে, হাইড্রোজেন তৈরি করছে। আর এটা কী করছে বলো, প্রচুর পরিমাণে হিট তৈরি করেছে, হিট ডেভেলপ হয়েছে, প্রচণ্ড হিট তৈরি করে, প্রচণ্ডভাবে জোরে রিয়াকশান করে। তারপর বলেছে ম্যাগনেসিয়াম যখন ফুটন্ত জলের সাথে রিয়াকশান করে, এটা ক্লিয়ার? তারপর বলেছে ম্যাগনেসিয়াম যখন ফুটন্ত জলের সাথে, ম্যাগনেসিয়াম Mg+H2O, এখানে লিখেছে ফুটন্ত, বা তুমি যাকে বলতে পারি আমরা ফুটন্ত লিখতে পারো, বা হট ওয়াটার। ব্যাপারটা কথা বললাম, ফুটন্ত বা হট ওয়াটার। তাহলে কী করছে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করছে। তাহলে এ তৈরি করছে MgOH প্লাস হাইড্রোজেন। তাহলে দেখো সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে NaOH, এইটা আলটিমেট তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, এইটাই হবে তোমার অ্যাকচুয়াল ইকুয়েশন। ক্লিয়ার?
এবার কথা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এর গল্প শেষ। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখো একটা হলো, কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে MgOH2 হলো কেন? এরও নাম সোডিয়াম হাইড্রোক্সাইড, হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, কেন হলো? কারণ সোডিয়ামের যোজ্যতা বা ভ্যালেন্সি কত? সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1, আর হাইড্রোক্সাইডের ভ্যালেন্সি হচ্ছে 1। এবার ক্রস করো, ক্রস করলে কী তৈরি হচ্ছে? Na1OH1। কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কী হচ্ছে? ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2 আর OH এর ভ্যালেন্সি 1। এটা ক্রস করো, ক্রস করলে হচ্ছে Mg1 লেখার দরকার নেই, আর OH2। কিন্তু আমি হোল বলছি কেন? দুটো আলাদা আলাদা অ্যাটম রয়েছে, দেখেছো? ও একটা আলাদা, এই যাচ্ছে, সেই জন্য তাকে বলছি হোল। ক্লিয়ার? সেই জন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড Ho2 বলা হয়। ক্লিয়ার? এবার বলেছে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটনা ঘটবে? লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে, তাহলে আয়রন, স্টিম মানে হচ্ছে জল, ওয়াটার। ঠিক আছে, তাহলে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে, তার মানে লোহিত, এই আয়রনটা হচ্ছে লোহিত তপ্ত, বা ইংলিশে বলবো রেড হট। লোহিত তপ্তকে ইংলিশে বলা হয় রেড হট, বা বাংলায় বলবো লোহিত তপ্ত, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে কী করছে বলো? স্টিম মানে কিন্তু গরম। ঠিক আছে, চালানো করে আমাদের কী ঘটনা করছে? ফেরিক অক্সাইড তৈরি করছে আর হাইড্রোজেন তৈরি করছে। তাহলে কী তৈরি করছে? ফেরিক অক্সাইড, Fe3O4 প্লাস হাইড্রোজেন। একটু ব্যালেন্স করে নিই। আয়রন 3টে হয়েছে, তাই এখানে 3 দিয়ে দেবো। এখানে অক্সিজেন 4 আছে, তাহলে এখানে 4 মেরে দেবো। 4 হয়ে গেলে এখানে হাইড্রোজেন 8 হয়ে গেছে, তাই এখানে 4 দিয়ে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তার মানে এখানে কী হলো ঘটনাটা? তাহলে লোহিত তপ্ত আয়রনে মানে লোহার মধ্যে দিয়ে যদি স্টিম চালনা করি, তাহলে কী হয়ে যাচ্ছে বলো? আয়রন জারিত হয়ে যাচ্ছে, অক্সিডাইজড হয়ে যাচ্ছে। অক্সিডাইজ মানে জারিত হয়ে যাচ্ছে, জারিত হয়ে কী তৈরি করছে বলো? ফেরিক অক্সাইড। মনে থাকবে কী বলো? ফেরিক অক্সাইড। নেক্সট কোশ্চেন, জীবাশ্ম জ্বালানি দহনে পরিবেশের উপর কী কী ক্ষতিকর প্রভাব পড়ে তা উল্লেখ করো। পেজ তোমার টেক্সট বইয়ে 136 পেজে চলে যাবে, তাও আমি একটু বলে দিচ্ছি, তুলতে পারলে ভালো, নাহলে পেজ নাম্বার 136-এ চলে যাবে। এখানে পরপর কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। 1, কাঠ, কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জ্বালানি দহনের সময় দহন ঘটেনি এমন কার্বন কণা পরিবেশে মিশে যায়। এগুলো বেসিক্যালি কিসের জন্য? এগুলো অ্যাজমা বা হাঁপানির মতো শ্বাসজনিত রোগ সৃষ্টি করে। নাম্বার 2, কম অক্সিজেনে এই সমস্ত জ্বালানি অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, যা অত্যন্ত বিষাক্ত গ্যাস। তাই বদ্ধ ঘরে কাঠ বা কয়লা পোড়ানো খুবই ক্ষতিকারক। তাই বদ্ধ ঘরে কাঠ বা কয়লা জ্বালিয়ে কোনো মানুষ ঘুমিয়ে পড়লে মারাও যেতে পারে। 3, অধিকাংশ জ্বালানি দহনের ফলে পরিবেশে কার্বন, সালফার ও নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যৌগ মিশে যায়। এইভাবে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ায় বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ বলে চিহ্নিত হয়েছে। এই 3টে পয়েন্ট বললেই হয়ে যাবে, আর নাহলে পাঠ্য বইয়ের 136 পৃষ্ঠা। স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে প্রথমে অল্প, পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে সমীকরণ সহ কী ঘটবে লিখতে বলেছে। ঠিক আছে, এখানে আমি একটু বলে দিই। স্বচ্ছ চুন জল, ঘরের মধ্যে সব চুন জল আছে সবার ঘরে। একটা স্ট্র নেবে, স্ট্র নিয়ে ওই চুন জলের মধ্যে ফুঁ দিয়ে দেবে। বেসিক্যালি আমরা যখন এক্সেল করি, মানে নিঃশ্বাস ছাড়ি, তো আমাদের মুখ থেকে কী বেরোয় বলো, বা নাক থেকে কী বেরোয়? কার্বন ডাইঅক্সাইড আমরা রিলিজ করি। ঠিক আছে, তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড, তার মানে আমার চুন জলকে কী বলা হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুন জলকে কী বলা হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, OH2। যখনই আমি ফুঁ দিয়ে দিচ্ছি, তাহলে আমার মুখ থেকে কী যাচ্ছে বলো? কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কী করছে বলো? অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে। তাহলে কী করছে? অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট আর জল। তাহলে প্রথমে যখন, তাহলে আমি কী বললাম? স্বচ্ছ চুন জলে যদি আমি ফুঁ দিয়ে দিই, মানে ফুঁ দেওয়া মানে কার্বন ডাইঅক্সাইড গেল, সঙ্গে সঙ্গে কী করছে? অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট। তাহলে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে।
এবার অর্ধাব ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য স্বচ্ছ চুন জল কী যাচ্ছে বলো, ঘোলা হয়ে যাচ্ছে। তাহলে এটা এই যখনই আমি চুন জলে ফুঁ দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে চুন জলটা কী যাচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে। তাহলে দেখো যে সলিউবল নয় তখন সেটা ঘোলাটা তো হবেই। যেমন ধরো বলছি, একটা জলে তুমি চিনি গুলে দাও, চিনি জলের মধ্যে মিশে যায়, মিশে যাওয়ার জন্য কী হয়ে যায় বলো, চিনির জল শরবত থেকে আমরা নিট অ্যান্ড ক্লিন দেখি, কিন্তু যে যে পার্টিকেলগুলো, যে কণাগুলো জলে মেশে না, সেই জলের মধ্যে ঘুরে বেড়ায়, সেই জন্য সেটা আমাদের অদ্রাব্য বা অস্বচ্ছ হয়ে পড়ে। সেটাই হচ্ছে কি, অদ্রাব্য ক্যালসিয়াম করার জন্য চুন জলটা ঘোলা হয়ে যায়। এবার কি হচ্ছে, আমি আবার কি করলাম, ঘোলা হয়ে যাওয়ার পরে আমি স্ট্র দিয়ে আবার ফু মারলাম, মানে আবার অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড তাতে দিয়ে দিলাম। তাহলে কী হবে, আমার এক্ষুনি ফর্মেশন ছিল কোনটা, এটা। তাহলে সেই ক্যালসিয়াম কার্বনেট এখন অদ্রাব্য হয়ে রয়েছে, তার সাথে জল রয়েছে, আমি কি করলাম ফার্দার আবার কার্বন ডাইঅক্সাইড কী করলাম বলো, এখানে অ্যারো দিয়ে দাও, আবার কি করলাম কার্বন ডাইঅক্সাইড মানে অতিরিক্ত ফুঁ দিয়ে দিলাম। অতিরিক্ত ফুঁ দেওয়ার সাথে সাথে কী হলো বলো, ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করা হলো, CaHCO3 তাহলে কী তৈরি করছে, ক্যালসিয়াম বাইকার্বনেট। ইকুয়েশনও দিতে পারো, ইকুয়াসটাও দিতে পারো, ব্যাপারটা বলতে পারলাম। তাহলে আমি লিখবো কীভাবে, কী লিখবো, তাহলে আমি লিখবো প্রথমে চুন জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে প্রথমে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, যা চুন জলকে ঘোলা করে দেবে। সেই অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেটকে আবার অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করলে আমার কী তৈরি হচ্ছে বলো, ক্যালসিয়াম বাইকার্বনেটে সলিউশন তৈরি করছে, যাতে অস্বচ্ছ চুন জল আবার কী হচ্ছে বলো, স্বচ্ছ হয়ে যাচ্ছে। তোমাদের বইয়ের 142 পেজ দেখে নেবে, টেক্সট বইয়ে। এবার আমরা লাইফ সায়েন্স পার্টে আসবো, ঠিক আছে। প্রদত্ত কোন অঙ্গাণুটি পর্দাবিহীন, এটা হবে সেন্ট্রোজোম। নিচের কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন STH। প্রদত্ত কোন রোগটি প্রোটোজোয়া ঘটিত নয়, ঘুম রোগ। বাকি ডেঙ্গি, কালোজ্বর, ম্যালেরিয়া বলা কেন সবই প্রোটোজোয়া ঘটিত রোগ, কিন্তু এখানে হচ্ছে প্রদত্ত কোন রোগটি প্রোটোজোয়া ঘটিত নয়, ঘুম রোগ। কারকিউমিন যৌগটি যে মশলায় পাওয়া যায় সেটি হলো হলুদ। নালীপথের সাহায্যে গমন করে তারা মাছ, অপশান সি তারা মাছ। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো বাগরোল, অপশান সি। স্যান বুশম্যানের বাসস্থান হলো কালাহার মরুভূমি, ওকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্যথা কমানোর ওষুধ ড্যাশ, যা শকুনের বৃক্ষকে নষ্ট করে দেয়, ডাইক্লোফেনন, যেটা আমরা আগে পড়েছিলাম, ডাইক্লোফেনন। দারুচিনি হলো উদ্ভিদের কাণ্ডের ছালের অংশ। আচ্ছা, টেস্টোস্টেরন মানে ড্যাশের জায়গায় 3 নম্বর, টেস্টোস্টেরন হরমোন বয়স সন্ধিকালে ছেলেদের দৈহিক পরিণতে সাহায্য করে, তাহলে আনসার হবে টেস্টোস্টেরন। কেল্প হলো একটি সামুদ্রিক শ্যাওলা, কেল্প হলো একটি সামুদ্রিক শ্যাওলা। খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে বলা হয় ড্যাশ, নিউক্লিওপ্লাস্টিড। 6 ড্যাশকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়, জারবিল। উত্তর হবে জারবিল। ছত্রাকে দিয়ে অবস্থিত সুতোর মতো অংশ হলো হাইফি, কী হবে, হাইফি। এবার হচ্ছে মানে ম্যাচিং বাম স্তম্ভ, মানে কোশ্চেন নাম্বার 3, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, ঠিক আছে। মৌরি, মৌরি মানে 1 বি, মৌরি হচ্ছে একটা বীজ। লবঙ্গ হচ্ছে একটা মুকুল, আদা হচ্ছে গ্রন্থিকাণ্ড, আর পেঁয়াজ হচ্ছে কন্দ। কোশ্চেন নাম্বার 4, ইন সিটু সংরক্ষণ বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর হবে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয় তখন ওই জীবের স্বাভাবিক বাসস্থান বা মানুষের তৈরি বনকে সংরক্ষিত বন বলে ঘোষণা করা হয়। এটি আবার নানা ধরনের হয়, অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ ও ভূপ্রকৃতি দৃশ্য, এই ধরনের সংরক্ষণকে ইন সিটু সংরক্ষণ বলা হয়, ওকে। তাহলে দুটো উদাহরণ আমি দিয়ে দিলাম, অভয়ারণ্য, এটা যে ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, প্রাকৃতিক দৃশ্য, ঠিক আছে, ওকে। মানে এখানে দুটোই বলবে, একটা হচ্ছে অভয়ারণ্য, একটা হচ্ছে ন্যাশনাল পার্ক। নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপকারের নাম লেখো। নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপকারের নাম হলো ভিনক্রিস্টিন, নাম্বার 2 হবে ভিন ব্লাস্টিন। তোমাদের টেক্সট বুকে 284 পেজ দেখে নেবে যদি স্পেলিংয়ে কোনো প্রবলেম থাকে।
মেসোজোম কি, এর কাজ লেখো। মেসোজোম হচ্ছে ব্যাকটেরিয়ায় প্লাজমা মেমব্রেনে ভাঁজ করা প্রসারিত অংশ। তাহলে কি বললাম, মেসোজোম হচ্ছে ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেনে ভাঁজ করা প্রসারিত অংশ। এর কাজ কি, মেসোজোম শ্বসনে অংশগ্রহণ করে। কোথায় অংশগ্রহণ করে? শ্বসনে। অ্যামোনিফিকেশন কি? অ্যামোনিফিকেশন হচ্ছে উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যায় তখন তাদের দেহে নানা নাইট্রোজেন ঘটিত যুক্ত যৌগ ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়। এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলা হয়। ওকে। খাদ্য প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া দুটি উপকারী ভূমিকা লেখো। দেখো, খাদ্য প্রক্রিয়ায় এই যে আমরা দই খাই, তাহলে লিখবো দই তৈরিতে কী লিখবো? যখন দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া 37 ডিগ্রি উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয় তখন তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। এই ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে দেয়। ঠিক আছে, ওকে। যেমন ধরো, আর নাম্বার 2, বিশেষ বিশেষ ছত্রাক ও ব্যাকটেরিয়া চিজ, কেক, ধোকলা, ইডলি, ধোসা, পাউরুটির মতো নানা খাবার বানাতেও সাহায্য করে। জীবন কৌশলিত চর্চার দুটি দিক লেখো। দেখো, জীবন কৌশল চর্চার দুটো দিক বলতে দুটো পয়েন্ট লিখতে বলেছে, সেখানে আমরা দুটো তিনটে পয়েন্ট আমি ডিসকাস করছি, বা তোমাদের টেক্সট বুকে 234 পৃষ্ঠাতে চলে যাবে। এক হচ্ছে আত্মসচেতনতা, নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলিকে চিনে তার নিয়ন্ত্রণ পারদর্শী হয়ে ওঠা। নাম্বার 2, বিশ্লেষণধর্মী চিন্তা, জীবনে নানা সমস্যার মুখোমুখি হয়ে চিন্তা ভাবনা করে সমস্যার মোকাবিলা করা। 3 নম্বর, সিদ্ধান্ত নেওয়া, এলোমেলো চিন্তাগুলিকে সুবিন্যস্ত করে ঠিক সিদ্ধান্তে পৌঁছানো। সমস্যা দূর করা 4 নম্বর, সমস্যাটাকে চেনা, তার সমাধানে নানা উপায়গুলিকে বিচার করা, তারপর কার্যকরী সমাধান বেছে নিয়ে প্রয়োগ করা। ঠিক আছে। একটি নালিকাবিহীন গ্রন্থির নাম লেখো। থাইরয়েড গ্রন্থি। বাদাবনের উদ্ভিদরা কীভাবে অতিরিক্ত লবণ ত্যাগ করে? বলছে ম্যানগ্রোভ অরণ্যে উদ্ভিদের অনবরত সমস্যার মুখোমুখি হয়। জোয়ারের সময় সমুদ্রের নোনা জল সরাসরি খাঁড়ির মধ্যে প্রবেশ করে। 1000 গ্রাম সমুদ্রের জল প্রায় 34 গ্রাম লবণ থাকে, যা স্থলভাগে উদ্ভিদরা সহ্য করতে পারে না। এই অতিরিক্ত লবণ উদ্ভিদের দেহকলায় বিষক্রিয়া সৃষ্টি করে। বাদাবনের উদ্ভিদে আংশিকভাবে মূল বা পাতা লবণ গ্রন্থির সাহায্যে এই লবণকে বের করে দেওয়ার চেষ্টা করে। এছাড়া পাতা ঝরে যাওয়ার মাধ্যমেও কিন্তু লবণ বার করে দেওয়া হয়। এটা তোমাদের টেক্সট বুকে 243 পৃষ্ঠা চেক করে নেবে। বাদাবনের দুটি বিপন্ন প্রাণীর নাম লেখো। বাদাবনের দুটি বিপন্ন প্রাণী হচ্ছে বাঘ, খাঁড়ির কুমির, রিভার ট্যাপরিন মানে নদীর কচ্ছপ, এগুলো। তবাসির কি? বলছে বাম্বুসা অরেন্ডিনেন্সিয়া নামক বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড ও সালিসিলিক অ্যাসিড সমৃদ্ধ তবাসিক নামক এক গুরুত্বপূর্ণ ওষুধ প্রস্তুত করা হয়, যা হাঁপানি, সর্দি, কাশি ও নানা সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন বলেছে ভারী ধাতু শোষণ করতে পারে এরূপ একটি জলজ উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে কচুরিপানা। তারপরে কোশ্চেন বলছে বেলের একটি ওষুধি গুণ লেখো। বেলে থাকে মিউসিলেজ আর পেকটিন, যা কোষ্ঠকাঠিন্যের অবর্থ ওষুধ। নাম্বার 2, বেলের শরবত আমাশয় রোগীদের অন্ত্রের যত্ন নেয়। নাম্বার 3, কাঁচা বা কাঁচা ফল খিদে ও হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখলেই হয়ে যাবে, বা তোমাদের টেক্সট বইয়ে 283 পৃষ্ঠা চেক করতে পারো। অ্যাডিনালিন গ্রন্থির অবস্থান উল্লেখ করো। না, অ্যাডিনালিন গ্রন্থির অবস্থান হচ্ছে আমাদের বৃক্কে বা কিডনির উপর ত্রিভুজের মতো একজোড়া গ্রন্থি আছে। বাম দিকে গ্রন্থিটি আকারে বড়, ডান দিকে ছোট, বৃক্কের উপরে টুপির মতো বসানো। ঠিক আছে। নাম্বার 2, অ্যাডিনালিন হরমোন কম ও বেশি ক্ষরণের ফলে কি ঘটে? অ্যাডিনাল গ্রন্থি থেকে কর্টিসল নামক একটি হরমোন ক্ষয়িত হয়। এই হরমোনের অধিক ক্ষরণে মুখমণ্ডল গোলাকার ও ফুলে যায়। এই জন্য এই ধরনের মুখকে বলে মুন ফেস। মুখের ত্বক খসখসে আর ফ্যাকাসে হয়ে যায়। কম ক্ষরণে অ্যাডিনাল গ্রন্থি কম ক্ষরণে হজমের গণ্ডগোল, পেশির দুর্বলতা ইত্যাদি উপসর্গ তৈরি হয়, বা টেক্সট বুকে 225 পৃষ্ঠা চেক করতে পারো। একটি উদ্ভিদ কোষের
চিত্র অঙ্কন করে অংশগুলো চিহ্নিত করো। গলগি বস্তু, ক্লোরোপ্লাস্ট, এই দুটো অংশ চিহ্নিত করতে বলেছে। তোমাদের টেক্সট বুকে 176 পেয়ে যাবে, সেখানে উদ্ভিদ কোষ দেখবে যে দুটি মেনশন করে দিয়েছে সেই দুটি শুধু পয়েন্ট করে দিলেই হবে। আর চেষ্টা করবে ছবি আঁকার পরে অ্যাকচুয়ালি যেটা এক্সামিনার চায় সেটা হচ্ছে যখনই কোনো লেবেলিং করবে তোমরা, যাই ছবি হোক না, আমাদের কোনো একটা ছবি লেবেলিং করার সময় এখানে একটা হালকা করে দাগ টেনে নেবে পেন্সিল দিয়ে। যতগুলো লেবেলিং আছে ধরো এখানকার পয়েন্টকে করবে এইভাবে নিয়ে গিয়ে এরকম অ্যারো দেবে, এখানকার পয়েন্টকে নিয়ে এরকম অ্যারো দেবে, দিয়ে এখানকার পয়েন্টকে নিয়ে ধরো এরকম অ্যারো দেবে, মানে দিয়ে এই দাগটাকে মুছে দেবে, দিয়ে তোমার অ্যান্সারটা লিখে দেবে। এতে কী হবে, একই লেভেলে থাকবে, দেখতেও ভালো লাগবে, নাম্বার ক্যারি করতে অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, তারপরে বলেছে একটা অথবা কোশ্চেন আছে, নিউক্লিয়াসে একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। যারা টেক্সট বুকে 174 পৃষ্ঠা দেখবে নিউক্লিয়াসের ছবি আঁকবে, সেখানেও পয়েন্টগুলো আমি যেরকম বললাম সেইভাবে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, এতে নাম্বার ক্যারিটা ভালো, দেখতেও ভালো লাগে, ভালো হয়। মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম লেখো। মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম। ঠিক আছে, টিকাকরণ কি বলবো, অণুজীবীদের বিরুদ্ধে আগে থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে, এই পদ্ধতিকেই বলা হয় টিকাকরণ বা অনাক্রমতা বা অনাক্রমকরণ আর কি। তারপর বলছে বর্তমান ব্যাকটেরিয়াকে কোন গোষ্ঠীভুক্ত করা হয়, সেটা হচ্ছে মনেরা। উত্তর হবে মনেরা। আন্টার্কটিকার পরিবেশ দূষণের জন্য মানুষ কিভাবে দায়ী না, পৃথিবী, যেটা আমরা বলবো এটা হচ্ছে তোমার পেজ নাম্বার 263 পৃষ্ঠা চেক করবে, পৃথিবীর সবথেকে কম দূষিত স্থান হলো আন্টার্কটিকা, কিন্তু মানুষ সেই জায়গায় দূষিত করতে শুরু করেছে। আন্টার্কটিকায় যদি কোনো দূষিত পদার্থ পাওয়া যায়, দেখা যায় তার উৎস হলো পৃথিবীর অন্য জায়গায়। মানুষের ব্যবহৃত নানা ক্লোরোফ্লোরোকার্বন ও হ্যালোন জাতীয় যৌগ আন্টার্কটিকার উপরে থাকা ওজোন স্তরের ঘনত্ব কমিয়ে দিয়েছে। এখানে বলছে ওজোন স্তরের ঘনত্ব কমিয়ে দিয়েছে। ওজোন স্তরে কী করে না, সূর্য থেকে আসা আগত আল্ট্রাভায়োলেট রেকে কী করে বলো, অ্যাবজর্ব করে না, মানে টেনে নেয় নিজেতে, দিয়ে ওই হার্মফুল বা ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে বাঁচাতে সাহায্য করে। প্রায় অ্যাপ্রক্স 16 কিলোমিটার জুড়ে ওজোন লেয়ারটা রয়েছে। এবার আস্তে আস্তে কী হচ্ছে বলো, এই ওজোন স্তরের লেয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ফলে কী হচ্ছে বলো, সূর্যের অতি বেগুনি রশ্মি কিন্তু আস্তে আস্তে পৃথিবীতে ঢুকে পড়ার সুযোগ চলে আসছে। বাই চান্স যদি পৃথিবী অতিরিক্ত বেগুনি রশ্মি যদি ঢুকে পড়ে, তাহলে গাছপালা, অতিরিক্ত গরম, মানুষের গায়ে যে অংশে ওই রশ্মি পড়বে সেই অংশে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে পড়ে। ওকে, ফলে অত্যন্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আগের চেয়ে বেশি পরিমাণে পৃথিবীতে এসে পড়ছে, ফলে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি পড়া ও জলে বসবাসকারী নানা আণুবীক্ষণিক প্রাণীদের সংখ্যা কমার ঘটনা ক্রমশ বাড়ছে। আন্টার্কটিকায় জাহাজের চলাচল ক্রমশ বাড়তে থাকায় সমুদ্রের জলে চুঁয়ে পড়া তেল ক্রমশ মিশে জলকে দূষিত করে চলেছে। মাছ ধরার জাল, যন্ত্রপাতি, দড়ি, বাক্সের ক্রমশ ব্যবহার বাড়তে থাকায় পাখি ও সিলেরা যখন তখন এতে আটকা পড়ে মরে যাচ্ছে। ঠিক আছে, অতি সংকটপূর্ণ বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো? অতি সংকটপূর্ণ বিপন্ন প্রাণী বলতে নিকট ভবিষ্যতে যে কোনো সময় প্রজাতিটি স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে। ওকে, আমরা পুরো পেপারটাকে ডিসকাস করলাম MQP3। আশা করছি নেক্সট দিন আমরা MQP4 ডিসকাস করব। যদি কোনো প্রবলেম থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে রিপ্লাই করবে। আর আমি চেষ্টা করব নেক্সট, আমিও ম্যাথ পেপারগুলোও করব, মানে একটু সময়ের অভাবে আমি করতে পারছি না, কারণ প্রত্যেকটা ক্লাসে একটু একটু করে করতে হচ্ছে তো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। হ্যাভ এ নাইস ডে।